জাতীয় নির্বাচনের ঘোষণায় ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। প্রভাবমুক্ত ভোটই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। চট্টগ্রামে ধসে পড়েছে সড়ক, বিকল্প পথে যান চলাচলে ভোগান্তি, ভারী বৃষ্টিতে কয়েক জায়গায় জলাবদ্ধতা। গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে হামলা, থানায় মামলার পর গ্রেপ্তার একজন। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। জাতীয় নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও বেশ নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোটারদের মাঝে। বিশ্লেষকরা বলছেন, পেশি শক্তি আর টাকার প্রভাবমুক্ত গ্রহণযোগ্য একটি নির্বাচন করাই এখন বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও এক ধাপ এগোলো অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই বার্তা পৌঁছেছে শহর থেকে গ্রামে, তাই নানা জল্পনা কল্পনা ভর করেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে। কারো মধ্যে উৎসব আমেজ, কেউ আবার আগের অভিজ্ঞতা থেকে সামনে আনছেন নানা প্রশ্ন। আগে তো ছিল নির্বাচন হয়েছে, ভোট তো আমরা সঠিকভাবে কেউ দিতে পারছি, কেউ পারিনি। কেউ গেলেও ভোট হয়েছে, না গেলেও ভোট হয়ে গেছে, এরকম পরিস্থিতি। ভোট দেওয়া ভালো না, কিছু মনে করো তোমাকে নাই দেখা পাইতে আমার ভোট দিয়ে লাভ কি। এবার আমরা ভোট দিব, মানে সকালে সবাই মিলে যাওয়া ভোটে, ভোট দেওয়ার মজাটা আলাদা। নির্বাচনের সময় ঘোষণার পর বেশ আশাবাদী বড় দল বিএনপি, আর দীর্ঘদিন পর পাওয়া ভোটের সুযোগ শতভাগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। বর্তমানে যে আমাদের কাউন্সিল হচ্ছে, এটা মূলত নির্বাচনকে কেন্দ্র করি দলকে সুসংগঠিত করা, এটা নির্বাচনেরই একটা পার্ট। আমরা নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। আমরা সরকার যেই টাইমে নির্বাচন দেয়, আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমাদেরকে ব্যতি রেখে যদি সরকার নির্বাচন করার চেষ্টা করে, তাহলে সেটা খারাপের দিকে যাবে। ব্যস্ততা বেড়েছে জেলার নির্বাচন অফিসগুলোতেও। এলাকা নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি আর নতুন দলের নিবন্ধনে কাজ করছেন কর্মকর্তারা। তবে এত বড় আয়োজন সফল করার পেছনে বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। ভোটার তালিকাটাই আপডেটেশনের কাজ চলছে, ভোট কেন্দ্রটার কোনো চিঠি আসে নাই, তারপরে আমরা সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো এইটা অলিখিতভাবে আমরা দেখে যাচ্ছি। সমস্ত ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে, নিরপেক্ষ হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করবে। এখন ভোটের দিনক্ষণ চূড়ান্তের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। ধসে পড়েছে চট্টগ্রামের অক্সিজেন মোড়ের বায়োজিৎ সড়কের একাংশ। শীতল ঝর্ণা খালের ব্রিজ ভেঙে যাওয়ায় এই ধস। গুরুত্বপূর্ণ সড়কটির এক পাশ বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে যানজট। ব্রিজের মাঝখান ভাঙি পড়ে গেছে, এর আগে 5টা বাজে আমরা ব্রিজের উপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছি, লাল ফিতা দিয়ে বন্ধ করেছি, কোনো গাড়ি ঘোড়া নেওয়া দিই। প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বর্ণনা দিচ্ছিলেন, চট্টগ্রাম নগরীর অক্সিজেন 16 সড়কে শীতল ঝর্ণা খালের উপর স্টারশিপ ব্রিজের এক পাশ কিভাবে চোখের সামনে ধসে গেল। ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোরে। তখন চট্টগ্রাম জুড়ে চলছিল ভারী বর্ষণ, ফলে পানিতে অনেকটাই টইটুম্বুর ছিল খাল। এতে তীব্র স্রোতে ধসে যায় সেতুটি, ধসে যায় সড়কও। যদিও এই সময় কোনো গাড়ি বা মানুষ ছিল না স্থানটির উপর। দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে ছিল এই সেতুটি। মেরামত না হওয়ার কারণে ক্রমেই বেড়েছে ঝুঁকির মাত্রা, যার শেষ পরিণতি আজ দেবে গেছে এই সেতু। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র জানান, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পুনর্নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে, তবে বর্ষায় এসে যাওয়ায় সম্ভব হয়নি। এর মধ্যেই সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে খাল খননে মাটি সরে সৃষ্টি হলো ভয়াবহ বিপর্যয়। 6 মিটারের একটা ব্রিজ 20 ফিটের, এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। আমার ব্রিজের ওপেনিং হয়ে গেছে 6 মিটার, আমার খাল হয়ে গেছে 12 মিটার। দ্যাট ইজ 12 মিটার খালের পানি এই 6 মিটার রিসিভ করা সম্ভব না, যে কারণে এটা এক্সকাভারিং হয়ে এটা কলাপস করছে। নর্মালি হয় আপনার ব্রিজের ওপেনিংটা বেশি হয়, খালের উইডটা হয় ছোট।
1980 সালে তৈরি হওয়া সেতুটি ইটের খুঁটি নির্ভর, যেখান থেকে ক্রমান্বয়ে সরে যায় মাটি। তবে সেতুটির দুই প্রান্তে ওয়াসার পানির পাইপের গোড়ায় কনক্রিট ঢালাই থাকায় রক্ষা পেয়েছে সেগুলো। পাইপের নিচে আপনার যে শ্বাস ব্লকগুলো যেগুলো করা হয়েছে সেগুলো করার আগে এখানে পাইলিং করা হয়েছিল, তো যার ফলে আপনি দেখেন অন্যান্য মানে আশেপাশে ভেঙে পড়লেও কিন্তু আমাদের ওই ব্লকের ওই জায়গাটুকু কিন্তু এখনো কিছু হয় নাই। দুর্ঘটনার পর থেকেই 2 লেনের গাড়ি 1 লেনে চলার কারণে দেখা দেয় তীব্র যানজট। পরিস্থিতি সামলাতে ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাফিক বিভাগ। এদিকে সেতু ধসের কারণে সড়ক বিভাজকে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি অপসারণ এবং কেবল সরিয়ে নেয় কর্পোরেশন। সড়কের অপর পাশের ঝুঁকি এড়াতেও নেওয়া হয় নানা ব্যবস্থা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, অক্সিজেন মোড়ে যানবাহন চলাচলের কি অবস্থা, কতটুকু সরানো গেল? এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি। শরীফ, মূলত 10টা-11টার পর থেকে আসলে তেমন আর একটু বৃষ্টি হয়নি, যার কারণে এখন এই মুহূর্তে জলাবদ্ধতা নেই। তবে যে ভাঙা সড়ক সেটি আসলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা এখনো যদি দেখেন যে সড়কটি আসলে এত ভয়াবহভাবে আসলে ভেঙেছে যে আসলে এটি মেরামত করতে আসলে পর্যাপ্ত যে সময়, সেই সময় কিন্তু লাগবে। আসলে ঠিক কয়দিন সময় লাগবে সেটিও কিন্তু আসলে এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আপনি যদি দেখেন আসলে একেবারে এক পাশ একেবারে পুরো আসলে ধসে গেছে, যার কারণে এক পাশের গাড়ি এখন দুই পাশের গাড়ি কিন্তু আসলে এক পাশ দিয়ে চলাচল করছে। তবে যেহেতু সকালবেলার ঘটনা, এরপর সবাই জেনেছে বিষয়টি, তার কারণে কিন্তু এই সড়কটি অনেকে এড়িয়ে চলার চেষ্টা করছেন, যার কারণে আমরা এখন অন্তত দেখছি যে আসলে কিছুটা যে যানজটের পরিমাণ সেটি কিছুটা কমে এসেছে। বিকল্প সড়ক যেগুলো মানুষ সেগুলো ব্যবহার করছে, আর যারা একেবারে জরুরি প্রয়োজন নেই তারা এই সড়কে কিন্তু আসছে না। আমরা এখানে যে সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু সকালবেলায় তারা সিটি কর্পোরেশন ওয়াসা সহ সংশ্লিষ্ট বিভাগগুলো কিন্তু আসলে সকালবেলা এসে এই জায়গাটি যখন তারা ঘুরে গেছেন তখনই তারা কাজ শুরু করে দিয়েছেন, এবং রাস্তায় যে কাজ সেটিও কিন্তু এখন চলছে। যেহেতু কয়েকদিন সময় লাগবে, সেই হিসেবে আসলে কয়েকদিনের জন্য অস্থায়ীভাবে যে সড়কে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো যেন কোনো ধরনের আসলে বিঘ্ন না ঘটে, সেজন্য অস্থায়ীভাবে যে কাজ সেই কাজও চলছে। তবে মূল যে সড়ক যেখানে আসলে দেবে গেছে সেটি কিন্তু আসলে সেটির কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, যেহেতু একটি বিরাট অংশ দেবে গেছে, যার কারণে এই বিষয়টি এক্সপার্ট যারা তারা এসেছেন, তারা এসে দেখে গেছেন। তারপরে হচ্ছে যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করবেন। আমরা এখানে যারা স্থানীয়রা আছেন, যারা এখানে ভিড় করছেন, আমরা একটু তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আমরা যদি আপনার এই যে এই সড়কটা দেবে যাওয়ার ফলে আপনাদের আসলে দুর্ভোগটা কেমন হচ্ছে? আমরা যাতায়াত রাস্তাঘাটে আমরা গাড়ি ঘোড়া নিয়ে অনেক কষ্ট পাইতেছি না, যাতায়াত এই তো আমরা কত ভোগান্তিতে হইতেছি, আমরা রাস্তা দিয়ে যাইতে পারতেছি না, দুই রাস্তার গাড়ি অনেক রাস্তা দিয়ে চলতেছে, অনেক কষ্ট পাইতেছি আমরা, যাত্রী অকল, ড্রাইভার, হেল্প, মানে পথচারী সবাই আমরা অনেক দুর্ভিক্ষ। এটি আসলে কতদিন যাবত এইভাবে এই সড়ক কবে নির্মাণ হয়েছিল আপনাদের আসলে কতটুকু মনে পড়ে? ব্রিজটা হচ্ছে অনেক পুরোনো আগের, এটা হচ্ছে নতুন, এক পার্ট নতুন। এটা তৎকালীন আওয়ামী লীগ সরকার করছে, লোড যখন 1/1 হয়েছে, এরপরে ওখানে মেডি চলে গেছে গত বছর। এটা করার কথা ছিল, করে নাই, নির্মাণ করে নাই, আজকে এই দশা। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে মানুষের যে দুর্ভোগ সেটিও কিন্তু আছে, তবে সকালবেলায় যে ভয়াবহ দুর্ভোগ ছিল সেটি কিন্তু আসলে এখন কিছুটা কমে এসেছে। আর যেহেতু কাজ শুরু হবে সেক্ষেত্রে কয়েকদিন আসলে এই দুর্ভোগ পোহাতেই হবে। শরীফ। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে অক্সিজেন মোড় থেকে ইবেন মীর জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় তৈরি হয় জলজট। ভোর থেকেই আগ্রাবাদ, চকবাজার, বহদ্দারহাট সহ বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর পরিমাণ পানি জমে যায়। পানি ঢুকে পড়ে বিভিন্ন দোকানপাট এবং মার্কেটে, ডুবে যায় সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী যাত্রী, সাধারণ পথচারী এবং খেটে খাওয়া দিনমজুর। সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নগরীতে 81 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়েই যাচ্ছে এবং এটি অব্যাহত রয়েছে।
পাশাপাশি ডুবেছে, এর পাশাপাশি আরও বেশ কিছু এলাকা। এই খবর জানাতে রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বগুড়ার বিভিন্ন এলাকাতেও যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই খবর জানাতে ফরহাদুজ্জামান শাহীও আছেন আমাদের সাথে। শুরুতে জিয়ার কাছে জানতে চাই কাপ্তাই হ্রদের কি অবস্থা এখন? শরীফ, যা আপনি জানেন যে কাপ্তাই যে কর্ণফুলী যে ড্যাম রয়েছে সেটি 1962 সালে দেওয়া হয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল যে এই কৃত্রিম জলাধার দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা, সেটি আসলে করে যাচ্ছিল দীর্ঘদিন ধরে এবং এখান থেকে প্রায় 235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, জাতীয় গ্রিডে যা যুক্ত হচ্ছে এবং সর্বনিম্ন খরচে আসলে বিদ্যুৎটি উৎপন্ন করে থাকে। মাত্র 35 পয়সা প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা দেখি এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে পানি ধরে রাখার জন্য যে বাঁধ রয়েছে তার ফলে আসলে যেখানে এবং একই সাথে প্রতি বছর যে বর্ষা মৌসুমে এবং উজান থেকে নেমে আসা পানির ফলে যে কাপ্তাই, রাঙামাটির বেশ কিছু এলাকা, বাগাইছড়ির, লংগদু, বরকল, জুরাইছড়ি এবং রাঙামাটি সদরের বেশ কিছু এলাকার নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো আসলে মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। যে উপজেলা প্রশাসনের তথ্য মতে 182 পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং কয়েক হাজার পরিবার এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। এই সকল পানিবন্দী মানুষের জন্য গত 5 তারিখ মধ্যরাতে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে সুইচ গেট সেটি প্রথমে 6 ইঞ্চি করে 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার পানি বৃদ্ধি যখন অব্যাহত রয়েছিল সেটি ধাপে ধাপে 1.5 ফুট থেকে 2.5 ফুট, গতকাল রাতে সেটি 3 ফুট করে বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি সেকেন্ডে এখান থেকে 58,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে কাপ্তাই হ্রদ থেকে যাচ্ছে। একই সাথে যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরো 32,000 কিউসেক পানি যাচ্ছে কর্ণফুলী নদীতে। সব মিলে প্রায় 90,000 কিউসেক পানি কাপ্তাই থেকে কর্ণফুলী নদীতে যাওয়ার পরেও আসলে কাপ্তাই যে পানির বৃদ্ধি, সেটি হ্রদের বৃদ্ধি কোনোভাবেই কমছে না। এখানকার নিচু এলাকার মানুষগুলো দুর্ভোগে পড়েছে, বিশেষ করে স্কুলগামী যে ছোট ছোট বাচ্চারা, তারা ওই যে আমি যে দাঁড়িয়ে আছি সেই এলাকাও দেখতে পাচ্ছেন যে প্রায় কোমর বা হাঁটু পর্যন্ত পানি, সেখানে চলাচল করা কঠিন হচ্ছে। মানুষজন বলছেন যে ঘর বাড়িতে পানি ঢুকে যাওয়ার ফলে তাদের যে রান্না বান্না বা অন্যান্য কাজ সেটিও আসলে বিপদের মধ্যে তারা পড়তে হচ্ছে। তারা দ্রুত জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এই হ্রদের পানিটা যে 3 ফুট থেকে বাড়িয়ে 5 ফুট করে কমিয়ে দেওয়া হয়, তাহলে আসলে এখানকার মানুষের ত্রাণ নয়, তারা যে দ্রুত সময় পানি কমিয়ে দেয় তাদের দুর্ভোগটা তাদের কমে আসে সেটি তারা চাচ্ছেন। শরীফ, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ফরহাদুজ্জামান শাহীর কাছে। বগুড়াতেও বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি, বগুড়ার কি অবস্থা শাহী? শরীফ, আসলে দেশের সবচেয়ে বড় পৌর শহর হলো বগুড়া, বাট কিন্তু এখানকার যে ড্রেনেজ সিস্টেম সেটা এতটাই নাজুক হয়ে গেছে যে 2 দিন আগের বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত নামেনি। অর্থাৎ গতকাল সকালবেলা সর্বশেষ ভারী বৃষ্টি হয়েছে, গতকাল রাত থেকে এবং আজকে সকালবেলাও কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও বগুড়া শহরের বিভিন্ন এলাকা এখন পর্যন্ত কিন্তু পানির নিচে আছে। অর্থাৎ বগুড়া আমরা বগুড়া পৌরসভার বিভিন্ন যে তথ্যগুলো আছে সেখানে দেখছি যে 2006 সালে আসলে বগুড়া পৌরসভাকে অনেক বড় করা হয়, বর্ধিত করা হয়। সেটার আয়তন এখন প্রায় 70 বর্গ কিলোমিটার বগুড়া পৌরসভার আয়তন, কিন্তু নাগরিক সুযোগ সুবিধা সেই 2006 সালে যেরকম ছিল, তারপরে আসলে কোনো উন্নয়ন অবকাঠামো কোনো কিছুই না তৈরি হওয়ার ফলে আসলে গোটা বগুড়া শহরের বিভিন্ন এলাকা এখন পর্যন্ত কিন্তু এইরকম মানুষকে সামান্য বৃষ্টির পানিতে ডুবতে হচ্ছে। 5 মিনিটের বৃষ্টি হলেই আসলে সেই পানি আর নামতে চায় না, সেই পানি নামতেও আসলে ঘন্টাখানিকের বেশি সময় লাগে। পৌর কর্তৃপক্ষ কিন্তু মানুষকে দিতে পারছেন না, তারা বলছেন যে পৌরসভার বাজেট আসলে অনেক কম, এর ফলে যে রাস্তাগুলো নতুন কোনো রাস্তা তৈরি করা হয়নি, অধিকাংশ রাস্তাই আসলে কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার পাশের যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থারও কোনো ডেভেলপ করা সম্ভব হয়নি। এর ফলে আসলে দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না, ফলে প্রতিদিনই সামান্য বৃষ্টির পরে আসলে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সেই দুর্ভোগ আসলে দীর্ঘস্থায়ী হচ্ছে। যদি আসলে সরকারিভাবে কোনো সহযোগিতা আসে এবং বড় কোনো প্রকল্পের মাধ্যমে বগুড়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা যতদিন পর্যন্ত ভালো করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত আসলে এরকমই মানুষকে, বগুড়া পৌরসভার মানুষকে আসলে এরকম কষ্টই ভোগ করতে হবে। এইরকমই আসলে আমরা জানতে পেরেছি বগুড়া পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে। তারা বলছেন যে আসলে এটি সিটি কর্পোরেশনের হওয়ার মতো একটা শহর, যদি সিটি কর্পোরেশন হয় এবং বরাদ্দ যদি বাড়ানো সম্ভব হয়, তখন যদি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা সম্ভব হয়, তারপরেই আসলে বগুড়া পৌরসভার যে পানির নিচে ডুবে থাকা মানুষের যে কষ্ট, সেই কষ্টের সমাধান মিলবে। শরীফ, শাহী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন জায়গার অবস্থা। বর্ষার সাথে সাথেই বাড়ছে ডেঙ্গুর বিস্তার।
বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বরিশাল মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। তবে চিকিৎসা সেবা এবং পরিবেশ নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। আরও জানাচ্ছেন কাউসার হোসেন রানা। গত কয়েকদিন ধরেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে 100-র বেশি রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 300-র বেশি রোগী, যার অধিকাংশই বরগুনার। বিভাগে এখনও বরগুনা ডেঙ্গুতে হটস্পট হিসেবে বিবেচিত। এখন পর্যন্ত প্রতিটা ঘরেই আছে 2 জন করে, 1 জন করে আছে। আজকে একজনের হইলে কালকে আবার আরেকজনের হইতেছে। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে আসার পরে সেখানে পর্যাপ্ত চিকিৎসা মিলছে না, আর নোংরা পরিবেশের অভিযোগ তো রয়েছে বরাবরই। আমরা একটা উন্নত চিকিৎসার জন্য আসছি, কিন্তু এই জায়গার যে পরিবেশ, এতে স্বাভাবিক মানুষও অসুস্থ হয়। মশারির ব্যবস্থা নাই, তারপরে ডেঙ্গু নিচে শোয়া লাগে, ময়লা নোংরা হয়েছে। যে কথা কি কম, হ্যাঁ কবার কথা না থাকিয়া হ্যাঁ রোডে থাকা ভালো। চিকিৎসকদের দাবি শয্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় তাদেরকে কাজে হিমশিম খেতে হচ্ছে, আর তাছাড়া ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে আমাদের মেডিসিন ওয়ার্ডে প্রায় 170+ পেশেন্ট ভর্তি আছে। তারপর আমরা আমাদের জনবল দিয়ে ট্রাই করতেছি, বেডের চেয়ে রোগী সংখ্যা এখানে দ্বিগুণের বেশি। আমরা ট্রাই করে যাচ্ছি আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে 18 জনের, আর চিকিৎসা নিয়েছে 8500-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী নুরুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ভোরে বর্মি মধ্যপাড়া এলাকার ঘটনা এটি। স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য সুইটিকে প্রায়ই নির্যাতন করত নুরুল। এর জের ধরে গত বুধবার রাতে স্ত্রী সুইটিকে শ্বাসরোধে হত্যা করে স্বামী। এই খবর ছড়িয়ে পড়লে আজ নুরুলের বাড়িতে হামলা করে আগুন দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। হত্যার ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুল পলাতক থাকলেও গ্রেফতার করা হয় তার মাকে। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পিকআপ ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক এবং মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবেশ ইস্যুতে সীতাকুণ্ডে হতে না পারা শিপ রিসাইক্লিং এর বর্জ্য শোধনাগার TSDF হতে যাচ্ছে মিরসরাই শিল্পাঞ্চলে। শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে IMO। TSDF স্থাপনে টাকা দেবে জাইকা। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই রিসাইক্লিংয়ে TSDF এর কোনো বিকল্প নেই। ফখরুল ইসলামের রিপোর্ট। 2013 সালের রেগুলেশন অনুযায়ী ইউভুক্ত দেশগুলোর জাহাজ কাটার জন্য সংশ্লিষ্ট দেশে ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি TSDF থাকতে হবে। 2018 সালের শিপ রিসাইক্লিং অ্যাক্টেও TSDF এর বিধান রাখে বাংলাদেশ সরকার। তবে উদ্যোগ থাকলেও বাস্তবায়ন সম্ভব হয়নি সেই বর্জ্য শোধনাগার। মূল কারণ অর্থ আর জায়গার সংকট। তবে এই উদ্যোগ বাস্তবায়নে অর্থ সহায়তায় এগিয়ে এসেছে জাইকা। নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা IMO দিচ্ছে কারিগরি সহায়তা। 2022 সালে সীতাকুণ্ডে সমীক্ষা চালিয়ে স্থানও নির্ধারণ করা হয়। তবে জীববৈচিত্র্য ধ্বংস বিষয়ে পরিবেশ অধিদপ্তর আপত্তি জানালে থেমে যায় কর্মযজ্ঞ। এরপর নতুন করে TSDF এর স্থান বাছাই করা হয় মিরসরাই শিল্পাঞ্চলে। বেজা থেকে মিলেছে 62 একর জায়গাও। শিগগিরই শুরু হবে সম্ভাব্যতা যাচাই। আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং যদি শেষ হওয়ার পরে যখন আমরা ফান্ড পাবো, তখন পরিবেশ সহ অন্যান্য আমাদের যারা স্টেক হোল্ডার আছে ওনাদের সাথে কথা বলে ওনাদের কনসেনসাসের ভিত্তিতে আমরা TSDFটা মিরসরাইতে স্থাপন করব। বছরে কম বেশি 800 সমুদ্রগামী জাহাজ কাটা হয় বিশ্বে।
যার প্রায় 70% ঠিকানা বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলো। একসময় অ্যাসবেস্টস সহ নানা বর্জ্য থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোরতায় ক্রমেই বর্জ্য কমেছে প্রতিটি জাহাজে। তাতেও কাটার পর যে বর্জ্য মেলে তা শোধনের জন্যও প্রয়োজন TSDF। এই শিপ রিসাইক্লিং ঘিরে TSDF হলেও তার সুবিধা কাজে লাগাতে পারবে অন্যান্য শিল্প কারখানাও। রিসাইক্লিং এর জন্য এখনো আস্তে আস্তে করে প্রায় 16,000 শিপ উইল কাম। আমরা যদি এখন শুধুমাত্র বাল্ক ক্যারিয়ার, ট্যাঙ্কার বা নর্মাল কার্গো জাহাজ নিয়ে চিন্তা করি, নট। পৃথিবীতে বহু অয়েল রিগ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হাজারাস ওয়েস্ট এখনো ইউজ হয়। TSDF যদি হয়ে যায় এবং আরও কিছু ইয়ার্ড যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে যে বিশ্বে আমরা লিড দিচ্ছিলাম এতদিন, গত 15 বছর বা 20 বছর, সেটা আবার দেওয়া সম্ভব হবে। বর্তমানে সীতাকুণ্ডে দেশের একমাত্র রিসাইক্লিং অঞ্চলে প্রায় অর্ধশত ইয়ার্ড থেকে যে বর্জ্য বের হয় তা পরিশোধন করা হয় দেশের বিভিন্ন শিল্প কারখানায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।